পাশে হাত রেখে অনুকে খুঁজছে শ্রেয়ান। এত সময় তো পাশেই ঘুমিয়েছিল, কোথায় গেল না বলে। অনু পাশে নেই ভাবতেই বুকের ভেতরটা কেমন করে উঠছে। ধপ করে চোখ খুলে তাকিয়েছে শ্রেয়ান। তাকাতেই শিরোকে দেখতে পায় নিজের সামনে। অনুর কথা ভুলে শিরোকে আদর করছে শ্রেয়ান। অনুকে পাওয়ার পর থেকে শিরোকে আর পাত্তাই দেওয়া হচ্ছে না। শিরো হয়তো রাগ করেছে মালিকের ওপরে, গায়ে হাত বুলিয়ে দিয়েছে। ফিসফিস করে বলছে শিরোকে। রাগ করেছিস শিরো? শিরো মুখটাকে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। শ্রেয়ান বুঝলো রেগে আছে শিরো। শিরো হয়তো শ্রেয়ানকে বকাবকি করছে এইটা বলে, বউকে পেয়ে আমাকে ভুলেই গেছিস, এখন আর আমার মায়া দেখানো হচ্ছে। এটা ভেবেই হাসলো শ্রেয়ান। শিরোর মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলছে আবারও, আমার অনু কোথায় দেখেছিস? শ্রেয়ানের কথা শুনে নিজের লেজ নাড়াচ্ছে শিরো। তার মানে দেখেছে অনু কোথায় আছে। শ্রেয়ান হেসে শিরোকে বলে, অনুকে গিয়ে ডেকে নিয়ে আয় শিরো, গিয়ে বলবি আমার একা একা ভালো লাগছে, তাড়াতাড়ি যেন চলে আসে। শিরো বসেনি আর মালিকের কথা শুনে ছুটে গেছে রুম থেকে। শিরোর যাওয়ার দিকে তাকিয়ে হাসতেছে শ্রেয়ান। শিরোর জন্যই সেদিন খুঁজে পেয়েছিল অনুকে। অনুর সাথে কানাডায় প্রথমবার দেখা হওয়ার ঘটনাটা মনে পড়েছে আজকে। চোখ বন্ধ করে নিয়েছে আবারও। উঠতে ইচ্ছে করছে না বিছানা থেকে। রুমের দরজা খোলাই ছিল, কেউ একজন রুমে প্রবেশ করেছে বুঝতে পারছে শ্রেয়ান। অনু ছাড়া এই রুমে আসার সাহস আর কারো দেখাবে না ভেবেছে। অনুই এসেছে। ও ঘুম ভেঙে গেছে অনেক আগেই। অনুর জন্যই অপেক্ষা করছিল, না আসা পর্যন্ত উঠবে না। পিঠে কারোর স্পর্শ পেতেই ঠোঁট কামড়ে হাসছে শ্রেয়ান। এটা তার বউ, বুঝতে বাকি নেই আর। শ্রেয়ান ঘুরে তাকায়, হাত ধরে নিজের বুকে এনে ফেলে অনুকে। কিছুক্ষণ না যেতেই চোখ মুখে রাগ ফুটে উঠেছে শ্রেয়ানের। ধাক্কা দিয়ে নিজের ওপর থেকে সরিয়ে দিয়েছে জারাকে। শ্রেয়ান উঠে বসে চোখ গরম করে তাকিয়েছে জারার দিকে। এই মেয়ের সাহস দেখে অবাক হচ্ছে। আগে ভয়ে তার সামনেই আসতো না, এখন কিনা রুম পর্যন্ত চলে এসেছে না বলে। তুই কার পারমিশন নিয়ে রুমে ঢুকেছিস? আমাদের মধ্যে ওই মেয়েটা না আসলে তো এই রুমটা আমারই হতো। আমি আসতে পারি না এখানে। যারা চুপচাপ এখান থেকে চলে যা, বেশি কথা আমার পছন্দ না, জানিস তো এটা। না গেলে কি করবে? ওই দিনে থাপ্পড়ের কথা ভুলে গেছিস? আজকে থাপ্পড় দিলে দাঁত তোর একটাও জায়গাতে থাকবে না। যারা শ্রেয়ানের কাছে এগিয়ে এসে তার হাত ধরে বসে, অশ্রু ভেজা চোখে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে, বলছে বারবার, একটা না 100টা থাপ্পড় মারো আমার গালে, তবু ওই মেয়েটাকে ছেড়ে দাও। ওর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? আমাকে বলো, তোমার কেমন মেয়ে পছন্দ, আমি নিজেকে সেভাবেই তৈরি করব। শ্রেয়ান এক ঝটকায় নিজের হাতটা সরিয়ে নেয় জারার থেকে। ইচ্ছা করছে কষিয়ে কয়েকটা থাপ্পড় দিতে। জারার এমন বেহায়াপনা ভালো লাগছে না শ্রেয়ানের। তুই পাগল হয়েছিস? ছোটবেলা থেকে নিজের বোনের চোখে দেখে এসেছি তোকে। বাড়তি কথা বললে একটা চর মাটিতে পড়বে না, বেরিয়ে যায় এখান থেকে। শ্রেয়ান এত জোরেই ধমক দিয়ে কথাটা বলেছে, ঘরের দেয়াল কেঁপে উঠেছে মনে হলো। যারা ভয় পেয়েছে এখন। ভেবেছিল চলে যাবে, উঠে দাঁড়িয়েছিল যাওয়ার জন্য। তখনই দেখলো অনু রুমে আছে চায়ের কাপ হাতে নিয়ে। যারার মাথায় শয়তানি বুদ্ধি এসেছে। শ্রেয়ানকে জড়িয়ে ধরেছে গিয়ে। শ্রেয়ান চোখ মুখ কুঁচকে তাকিয়েছে যারার দিকে, ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে আবারও। নিজের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে শ্রেয়ানের। এবার আর রাগ কন্ট্রোল করতে পারল না। যারাকে চর মারবে বলে হাত তুলেছিল। চোখ যায় তখনই দরজার দিকে। অনু দাঁড়িয়ে আছে। অনুর হাতটা কাঁপছে, কফির কাপটা পড়ে ভেঙে গেছে সাথে সাথে। চোখের সামনে এমন দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিল না সে। শ্রেয়ান আর অনু দুজনের দিকেই তাকিয়ে আছে। অনুর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল আবারও ভুল বুঝেছে শ্রেয়ানকে। শ্রেয়ান ভাবছে অনুকে কি বলবে, কিভাবে বোঝাবে। যারা তাকে জড়িয়ে ধরেছে সে চায়নি এটা। যারা রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, মুখে তার শয়তানি হাসি। অনুর কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলেছে, দেখলে তো, তোমার সাথে বিয়ে হয়েছে তাতে কি, শ্রেয়ান এখনো আমারই আছে। দেখলে না, জড়িয়ে ধরলাম, কোনো রিয়েক্টই করলো না। এইটাই কিন্তু প্রথম নয় অনু, আরো হয়েছে এমন। যারার শেষ কথাটা অনুর কানে যেতেই রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। শ্রেয়ান বোকা বনে গেছে। কি বলে বুঝাবে এবার অনুকে?
অনু রাগে ফুঁসছে, এতটাই রেগে আছে পাশে থাকা ফুলদানি তুলে মারতেই যাচ্ছিল শ্রেয়ানের দিকে। শ্রেয়ান দুহাত দিয়ে না করছে এটা না করতে। আরে আরে, আমার কথা শোনো, এটা রাখো। রাখবো না। অনু শুনল না শ্রেয়ানের কথা। শ্রেয়ান তত সময়ে অনুর কাছে চলে এসেছে, হাত থেকে ফুলদানিটা কেড়ে নিয়েছে। কি করবে বুঝতে না পেরে কান্না করে দিয়েছে অনু। মনে মনে ভাবছে শ্রেয়ান তাকে মিথ্যা বলছে, ঠকিয়েছে। অনু আর থাকবে না এখানে। চলে যেতে নিলে শ্রেয়ান অনুর হাত ধরে একটানে নিজের কাছে নিয়ে আসে, শক্ত করে জড়িয়ে ধরে অনুকে। অনুর মাথাটা চেপে ধরে নিজের বুকে। অনু কান্না করছে বুঝতে পারছে শ্রেয়ান। অনুকে কোলে তুলে সোফাতে নিয়ে বসিয়েছে। মেঝেতে হাঁটু গেড়ে বসে অনুর হাত দুটো ধরে চুমু খেয়েছে কয়েকবার। অভিমানে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে অনু। শ্রেয়ানের থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে। শ্রেয়ান অনুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলছে, তুমি ঠান্ডা হয়ে আমার কথা শোনো। তুমি আমাকে বিশ্বাস করো না অনু? আমি যা দেখলাম তা কি ভুল? তুমি ভুল বুঝেছ। আপনি জারাকে জড়িয়ে ধরেননি, আবার বাধাও দেননি। যে কেউ দেখলে বলবে যে আপনাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। হ্যাঁ আছে। অনু তড়িৎ গতিতে তাকিয়েছে শ্রেয়ানের দিকে। বুকের ভেতরে তোলপাড় শুরু হয়েছে তার। কষ্ট হচ্ছে খুব। শ্রেয়ান নিজের মুখে বলল, তাহলে কি বলেন আপনি? আমাকে বিয়ে করেছেন কেন তাহলে? কিসের সম্পর্ক জারার সাথে আপনার? শান্ত হও অনু, ভাই বোনের সম্পর্ক আছে এটাই বললাম। রেগে যাচ্ছ কেন তুমি? শ্রেয়ান অনুর হাত ধরে বারবার বলে যাচ্ছে তার সাথে যারার কোনো সম্পর্ক নেই। যারার ভুলের জন্য শাস্তি দেবে তাকে। অনেকক্ষণ পর অনু তাকালো শ্রেয়ানের দিকে। আজকের শ্রেয়ানের সাথে অন্যদিনের শ্রেয়ানের কোনো মিল খুঁজে পাচ্ছে না অনু। চোখে মুখে কেমন ভয়। শ্রেয়ান কি ভয় পাচ্ছে অনু চলে যাবে আবারও? অনুর মাথায় আসে কিছুক্ষণ আগের ঘটনাটার কথা। যারার কথাগুলো বারবার কানে বাজতেছে তার। কোনো কথা না বলে উঠে দাঁড়িয়েছে অনু। শ্রেয়ানের পাশ কাটিয়ে চলে যেতে চাইছিল। শ্রেয়ানের মনে হলো ভালো লাগেনি বিষয়টা। ভ্রু কুঁচকে তাকিয়ে আছে অনুর দিকে। অনু দরজার সামনে যেতেই শ্রেয়ান গিয়ে তার সামনে দাঁড়ায়, ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। অনুও এবার রাগ হলো, চিৎকার দিয়ে বলে উঠল, যেতে দিন আমায়। যেতে দিব না। কি করবে তুমি? যেতে না দিলে পালিয়ে যাবো, তবুও আর আপনার সাথে থাকবো না আমি। থাকুন আপনি জারাকে নিয়ে, বিয়ে করে সংসার করুন ওর সাথে। যেতে দিন আপনি আমায়। অনু! অনু কেঁপে উঠছে শ্রেয়ানের চিৎকারে। ভয় পায়নি, তাতেও শ্রেয়ানকে ধাক্কা দিয়ে সরাতে চাইছিল। শক্তপোক্ত শরীরের শ্রেয়ানের সাথে কি আর পারে অনু? অনুর কাজে শ্রেয়ানেরও রাগ হচ্ছে এবার। এই বাচ্চা মেয়েকে বোঝাবে কে? শ্রেয়ান শুধুই তাকে ভালোবাসে। ভালোভাবে বুঝিয়ে লাভ হবে না বুঝতে পেরে ধমক দিয়ে উঠেছে অনুকে। দেয়ালের সাথে চেপে ধরেছে অনুর হাত দুটি। হাতে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে অনুর। শ্রেয়ান অনুর ঠোঁটের দিকে তাকিয়ে আছে। রাগ কোথায় উড়ে গিয়েছে সাথে সাথে। ইচ্ছে করছে অনুকে কাছে পেতে, অনুর ঠোঁটের সাথে নিজের ঠোঁট ছুঁইয়ে দিতে। দেরি কিসের? বউ তো তারই। এই ভেবে অনুর কাঁপা কাঁপা গোলাপি রঙের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিয়েছে শ্রেয়ান। অনু নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। অনুর এমন ছটফট বিরক্ত লাগছে শ্রেয়ানের। এক হাত দিয়ে অনুর হাত দুটো চেপে অন্য হাতটা কোমরে নিয়ে এসেছে। অনুর ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়েছে শ্রেয়ান। কামড় পড়তেই ব্যথায় চোখ মুখ কুঁচকে বন্ধ করে নিয়েছে অনু। মনে মনে শ্রেয়ানকে কত কি বলে বকাবকি করছে ঠিক নেই। শ্রেয়ান অনুর হাত ছেড়ে দিয়েছে। দুই হাত অনুর কোমরে চেপে ধরেছে শক্ত করে। নিজের সর্বশক্তি দিয়ে শ্রেয়ানকে দূরে ঠেলে দিতে চাইছে অনু। শ্রেয়ান চোখ গরম করে তাকিয়ে আছে অনুর দিকে। এভাবে ছটপট করছো কেন? ভালো লাগছে না আমার ছোঁয়া? না, ভালো লাগছে না, অসহ্য লাগছে। যেতে দিন আমাকে। কার কাছে যাবে তুমি? রোহানের কাছে? আমাকে ভালো লাগে না এখন আর। শ্রেয়ানের মুখে এমন কথা শুনবে আশা করেনি অনু। শ্রেয়ান কি অনুকে এখনো বিশ্বাস করে না? একটিও না। সেদিনও সবার সামনে ওভাবে বলে দিল অনু রাহিদের সাথে দেখা করতে বাইরে গেছে। বিশ্বাস করলে কিভাবে বারবার অনুকে অন্য ছেলের সাথে জড়িয়ে এমন কথা বলে? আমাকে এইসব বলতে লজ্জা লাগে না আপনার? আমার লজ্জা নেই জানো না তুমি? কার কাছে যাবে আমাকে বলো, আমি নিজে দিয়ে আসবো তোমাকে। অনু চুপ করে আছে, রেগে মেগে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে।
ঘৃণা হচ্ছে এই মানুষটার প্রতি। প্রতিবার নিজে ভুল করে কিভাবে কথা ঘুরিয়ে অনুর ওপরই দোষ চাপিয়ে দেয়। অনু আর শ্রেয়ানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে শির। শ্রেয়ানের চোখ পড়ে সেদিকে। ধমকের সুরে শির বলে ডাকতেই শির মুখ ঘুরিয়ে নিয়েছে অন্যদিকে। অনুর মুখের দিকে তাকানো যাচ্ছে না, কষ্ট পেয়েছে হয়তো। শ্রেয়ান জানতো এভাবে বললেই চুপ করে যাবে অনু, তাই তো বলেছে। মনে মনে আবার অনুশোচনা হচ্ছে, কেন বলল ওভাবে। রেহানের নাম মুখে নিয়েও বিরক্ত লাগছে এখন। পরক্ষণেই আবার ভাবছে ভয় নেই, রেহান এ জন্মে আর অনুর ধারে কাছেও আসতে পারবে না। অনুর হাত ধরে টেনে ওয়াশরুমের দিকে নিয়ে যাচ্ছে শ্রেয়ান। অনু বুঝলো না কেন নিয়ে যাচ্ছে তাকে। আপনি ওয়াশরুমে যাবেন, যান। আমাকে কেন নিয়ে যাচ্ছেন? আমি গোসল করব, তুমি দেখবে। আমার দেখা লাগবে না ওইসব, ছাড়ুন। কেন, আমি দেখতে খুব খারাপ? কালকে নিজে থেকে কাছে এসেছিলে কেন তাহলে? অনু কিছু না বলে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। শ্রেয়ান হাসতেছে মনে মনে। কি বলে অনুকে থামানো যাবে জানে ভালো করেই। অনুকে শ্রেয়ান আয়নার সামনে দাঁড় করিয়ে মুখের সাজ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। অনুও দেখলো এটা, নিজেকে হনুমানের মতো লাগছে তার। শ্রেয়ান অনুকে রেখেই চলে গেছে। মুখটা ভালো করে ধুয়ে নিয়েছে অনু। চোখ যায় কাঁধের দিকে। অনুর গলার কিছু অংশ লাল হয়ে গেছে, কামড়ের দাগ বোঝাই যাচ্ছে এটা। শ্রেয়ানকে মনে মনে বকছে, সব সময় রাক্ষসের মতো আক্রমণ না করলে হয় না লোকটার। বিড়বিড় করে বলছে এটাই। অনু বেরোতেই ধাক্কা লাগে শ্রেয়ানের বুকের সাথে। শ্রেয়ান অনুকে নিয়ে গেছে ড্রেসিং টেবিলের সামনে। ডয়ার থেকে কিছু একটা বের করেছে, মনে হচ্ছে গহনার বক্স। একটা সুন্দর লাল রঙের শাড়ি, তার ওপরে গহনার বাক্সটা রেখেছে অনুর সামনে। অনু একবার শাড়ি গহনার দিকে তাকালো, পরে আবার শ্রেয়ানের দিকে তাকিয়ে বলছে, এগুলো আমার? না, তুমি ছাড়া আমার আরো বউ আছে, 4-5টে। আমি খারাপ কিছু বলেছি? বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠছেন কেন আপনি? যত রাগ সব আমার উপরেই। অনু গাল ফুলিয়ে অন্যদিকে ঘুরে মুখ ঘুরিয়ে নিয়েছে। অনুর এমন রাগ দেখে হাসি পাচ্ছে শ্রেয়ানের। শাড়িটা বিছানার রেখে বক্সের গহনাটা বের করে পরিয়ে দিয়েছে অনুর গলায়। অনুর শরীরে শ্রেয়ানের করা লালচে ডাক্তার দিকে চোখ যেতেই ঠোঁট কামড়ে হাসতেছে শ্রেয়ান। পরপর কয়েকবার চুমু দিয়েছে সেখানে। অনু চোখ বন্ধ করে নিয়েছে সাথে সাথে। শ্রেয়ান অনুকে ঘুরিয়ে নিজের দিকে আনে। পরনে থাকা নীল রঙের শাড়িটার আঁচল তুলে দেয় অনুর মাথায়। মিহা আর রাতুল এসেছে। সিলেটে আসার কথা ছিল শ্রেয়ানেরও, তবে আসেনি। বাড়ির অনুষ্ঠানটা তাদেরকে ঘিরেই, তাই তারা আর আসেনি। আজকে যাওয়ার আগে একদিন এসে ঘুরে যাবে সবাই মিলে, বলেছে এটাই। মিহা আর রাতুল এখানকার কিছুই চেনে না, তাই অর্ণবকে ফোন দিয়ে আসতে বলেছে। ফোনে অর্ণবের কণ্ঠ শুনেও কেমন লজ্জা পাচ্ছে মিহা। রাতুল মুখটাকে কেমন করে রেখেছে বলে রাতুল বলে ওঠে মিয়াকে, এমনিতেই তো দেখা করতে আসতো তোর জামাই, আমাকে দিয়ে ঘটকালি করালি কেন? আহা, রাগ করছিস কেন? বললাম তো অহনার সাথে তোর সেটিং করিয়ে দিব। রাগ করে ফুলে না থেকে বোঝা আমাকে নতুন নতুন প্রেম করলে কি কি করা লাগে। তোর এই ছেলের মতো শার্ট প্যান্ট ছেড়ে আগে মেয়ের পোশাক পর। অর্ণবের মা চাচি যেমন, এমন ছেলে মার্কা বউ ঘরে তুলবে না তারা। মিহা চুপচাপ শুনছে এসব। শুনে বেচারির মুখটা কেমন শুকিয়ে গেছে। সত্যি এবার নিজেকে একটু পরিবর্তন করতে হবে। অনু আর অহনাকে দেখলে ইচ্ছে করে ওদের মতো জামা কাপড় পরতে, কিন্তু মিহার তো অভ্যাস নেই এসবের। বাহিরে থেকে এই হয়েছে ঝামেলা, দেশের কিছুই ভালো লাগে না। আর তার মধ্যে এসেছে প্রথমবার। রাতুল আর মিহা একজন অন্যজনের সাথে কথা বলছে, অপেক্ষা করছে অর্ণবের জন্য। এখানকার কিছুই চেনে না, আর অর্ণব আসলে সুবিধা হয়। রাতুলের চোখ যায় রাস্তার ওপর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে। অহনা দাঁড়িয়ে আছে। এত সময় রাতুল খেয়াল করেনি, এইমাত্র দেখলো অহনাকে। অহনার সামনে রাতুলের বয়সী কি তার থেকে কিছুটা বড় একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটার পাশে একটা কম বয়সী মেয়ে। মেয়েটা কি যেন বলছে অহনাকে। অহনা মুখটাকে কেমন করে রেখেছে, অসহায়ের মতো তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে। অহনার মলিন চেহারা দেখে বুকের ভেতরটা কেমন করে উঠেছে রাতুলের। মনে হচ্ছে বারবার অহনা কি কষ্ট পেয়েছে, কেন, কোন কারণে। সামনে মেয়েটার কি এমন বলছে অহনাকে। মিহাকে রেখে রাতুল অহনার কাছে যায়।
কিছু সময় দাঁড়িয়ে কথা শুনে বোঝার চেষ্টা করে আসলে কি হয়েছে। অহনাকে বলা মেয়েটার কুরুচিপূর্ণ কথা কানে আসতেই রাগে মাথা গরম হয়ে গেছে রাতুলের। মেয়ে বলে গায়ে হাত তুলছে না, না হলে এই মেয়েকে আস্ত রাখতো না রাতুল। তবুও কিছু না বললেই নয়, এত সাহস এদের! রাতুলের সামনে অহনাকে এভাবে কথা শোনাচ্ছে। এই মেয়ে, কাকে কি বলছো তুমি? মুখ সামলে কথা বলো। রাতুলের কণ্ঠস্বর কানে আসতেই অহনা মাথা ঘুরিয়ে তাকিয়ে আছে তার দিকে। চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ছে, তা রাতুলের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে অহনার চোখের পানি দেখে। রাতুলের ধমকে চুপ করে গেছিল মেয়েটা, এখন আবার কি ভেবে মুখে শয়তানি হাসি নিয়ে একবার রাতুলের দিকে তাকায়, পরে আবার অহনার দিকে তাকিয়ে বলে, এটা কেহ না, নতুন নাগর জটিয়েছ বুঝি? এমনি এমনি কি আর বলি? তোমাদের দুই বোনের চরিত্রের ঠিক নেই। একজনের তো দুইবার বিয়ে ভেঙেছে, বিদেশ থেকে কি না কি করে এসেছে। এদিকে তোমার খারাপ নজর এখনো আমার বরের উপর থেকে যায়নি। মেয়েটার কথা কানে আসতেই রাতুলের রাগ সীমা ছাড়িয়েছে। রেগে কিছু বলতে যাবে, তার আগেই থেমে যায় অর্ণবের কথা শুনে। অর্ণব ভ্রু কুঁচকে তাকিয়ে আছে সাব্বিরের দিকে। সাব্বির বেচারা ভয় পাচ্ছে অর্ণবকে দেখে। নিজের বউয়ের কাজের জন্য ক্ষমা চাইতে যাচ্ছিল অহনার কাছে, অর্ণব সুযোগ দেয়নি। তার আগেই সাব্বির কিছু বলার আগেই অর্ণব বলে উঠেছে, সাব্বির, তোর বউকে নিজের মুখ সামলে কথা বলতে বলবি। মেয়ে বলে গায়ে হাত তুলছি না বলে এই না, আরেকবার এরকম করলে ক্ষমা করে দেব। অর্ণব, আমার শুন তুই, আমি অহনার কাছে ক্ষমা চাইছি ওর ভুলের জন্য। আমার বোনের নাম মুখেও নিবি না তুই। এমন খারাপ খারাপ কথা বলছিল তোর বউ, একবারও তো কই কিছু বললি না, এখন ক্ষমা চাওয়া নাটক করছিস। অর্ণবের তিক্ত কথা শুনে চলে গেছে সাব্বির। কী বা বলবে, জানতো ভুল তারই ছিল। পুরোটা সময় ধরে অহনা অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল সাব্বিরের দিকে। আশা করেছিল হয়তো বন্ধু হিসেবে হলেও প্রতিবাদ করবে, কিন্তু প্রতিবারের মতোই চুপ ছিল অহনা। এখন তো নিজের ওপরই নিজের ঘৃণা হচ্ছে, এই মেরুদণ্ডহীন মানুষটাকে ভালোবেসেছিল সে। রাতুল অর্ণবকে যেতে বলেছে, চলে গেছে অর্ণব। অহনার একা থাকা প্রয়োজন। কালো রঙের একটা সুতি 3 পিস পরেছে অহনা। অহনাকে কালো রঙটা মানিয়েছে খুব। অনু আর অহনার মধ্যে কত পার্থক্য, এটাই ভাবছে রাতুল। অনু খুব চঞ্চল কথা বলে অনেক, কিন্তু অহনা খুব চুপচাপ। রাতুলের মনে হলো অহনা খুব কষ্ট পাচ্ছে ওই ছেলেটাকে জানে না, তবে তার সাথে যে কোনো সম্পর্ক ছিল বুঝতে পারছে রাতুল। ছেলেটার প্রতি মায়া দেখেছে অহনার চোখে। রাতুলের যে ভালো লাগছে না এটা। অহনার অতীতে যাই থাক, বর্তমান আর ভবিষ্যতে রাতুলই থাকবে। অতীতকে বিদায় জানিয়ে বর্তমানে ফিরে আসা যায় না অহনা। রাতুলের কথা শুনে ধ্যান ভাঙ্গে অহনার, তার দিকে তাকিয়ে উত্তর দেয়, অতীত কি ভোলা যায়? চাইলেই ভুলা যায়। খারাপ অতীত মনে রাখাটা কি খুব দরকার? অহনা কথা বাড়াতে চাইল না আর। রাতুলের প্রতি আজকাল কেমন ভালো লাগা কাজ করে অহনার। কেন এমন হয় বুঝে পায় না সে। রাতুল বেড়াতে এসেছে, 2 দিন পর চলে যাবে, আবার নিজেকে রাতুলের সাথে জড়িয়ে ভুল করবে না অহনা। রাতুল অহনাকে কিছু বলতে যাচ্ছিল, অহনা সুযোগ দেয়নি তাকে। গম্ভীর কণ্ঠে বলে উঠেছে রাতুলকে, কেন এসেছেন এখানে? চলে যান আপনি। নিজের ভালো আমি বুঝি, আমাকে কষ্ট করে বোঝাতে হবে না এত কিছু। রাতুলকে পাশ কাটিয়ে চলে যেতে চায় অহনা। রাতুল কোনো কিছু না ভেবেই হাত ধরে বসে অহনার। অহনা রাতুলের ধরে রাখা হাতটির দিকে তাকায়, পরে আবার রাতুলের দিকে তাকায়। চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে রাতুলের এমন হুট করে হাত ধরাটা পছন্দ হয়নি তার। রাতুল খেয়াল করল না অহনার দিকে। বারবার আমাকে ফিরিয়ে দিতে খারাপ লাগে না তোমার? তোমাকে ভালোবাসি আমি, বুঝো না এটা? আমি আপনাকে ভালোবাসি না কতবার বলবো আর? বারবার বলার পরে বুঝতে পারছেন না আমার কথা? এত কষ্টের কেন তুমি? একটা কুকুর বাড়ির সামনে 2-3 দিন বসে থাকলেও তো মানুষের মায়া জন্মে যায় তার প্রতি। আমি এতদিন ধরে তোমাকে বুঝিয়ে যাচ্ছি, কেন বুঝতে পারো না? আমি তোমাকে ভালোবাসি অহনা, একবার আমাকে বিশ্বাস করে দেখো। রাতুলের কথা শুনে অহনা চুপ করে যায়। অহনার মন বলছে রাতুলকে বিশ্বাস করতে, ভালোবাসতে, তাকে আপন করে নিতে,
কিন্তু পারছে না কেন? রাতুলকে এই প্রথম ভালো করে দেখলো অহনা। ছেলেটা সুদর্শন বলতেই হয় এটা। কেমন মায়াভরা চোখে তাকিয়ে আছে অহনার দিকে। অহনা কি ভুল করেছে বারবার রাতুলকে ফিরিয়ে দিয়ে? অহনা ভাবছিল এবার রাতুলের সাথে কথা বলবে, বুঝিয়ে বলবে সবটা। তার আগেই অহনার চাচা চলে এসেছেন তাকে নিতে। এসেছিল ওনার সাথেই কোনো একটা কাজে, দাঁড় করিয়ে গেছিল একটা দোকানে। নিজের এলাকা, কেউ কিছু বলার সাহস পাবে না মেয়েটাকে, এটা ভেবেই বলেছিলেন অহনাকে এখানে অপেক্ষা করতে। এই যে এত কিছু হয়ে গেছে, কিচ্ছু কি ওনার কানে গেলেই বাড়িতে গিয়ে ঝামেলা বাঁধাবেন সাব্বিরের আম্মু আব্বুর সাথে। অহনা দাঁড়ায়নি আর, চাচার সাথে চলে গেছে বাড়ির উদ্দেশ্যে। জিহাদ শিকদার যাওয়ার আগে বলে গেছেন অর্ণবকে রাতুল আর মিহাকে নিয়ে বাড়িতে আসতে। রাতুল তাকিয়ে আছে অহনার যাওয়ার দিকে। অহনা কেন বোঝে না রাতুল তাকে ভালোবাসে? নিজের ভালো লাগার কথা অহনাকে বলে কি সে ভুল করেছে? মিহা এসে রাতুলের পাশে দাঁড়িয়ে আছে, কাঁধে হাত রেখেই বলছে, কিরে এমন কাদো কাদো মুখ বানিয়ে রেখেছিস কেন? চড় থাপ্পড় মারতে তো দেখলাম না অহনাকে। চড় থাপ্পড় মারলে তোর ভালো লাগতো খুব, বুঝতে পারছি আমি। আরে না, বললাম আর কি। সবে তো এমন রাগ করিস কেন ভাই? চিন্তা করিস না, তুই অহনাকে আমরা সাথে করে নিয়ে যাব। দেখ অর্ণব, তোকে যেতে দেয় কি না, যেভাবে চিপকে থাকিস দুইটা, আমার কথা ভাবার সময় আছে। তোদের আমাকে আর সান্ত্বনা দিতে হবে না, যা। রাতুলকে ভালো করে বুঝিয়েছে অর্ণব। যেভাবেই হোক বুঝাবে সে অহনাকে। তবে অহনার মন জিতে নিতে হবে রাতুলকেই। রাতুল তো প্রথম দিন থেকেই মেনে নিয়েছিল এটা, কিন্তু অহনা যেমন মেয়ে, কথাই তো শোনে না। কিভাবে বুঝাবে রাতুল তাকে? মনে মনে ঠিক করে নিয়েছে যাই হয়ে যাক অহনাকে বিয়ে করে নিজের বাচ্চার মা বানাবেই। দিনের আলো ফুরিয়ে রাত হতে চলল। রাতুল আর মিহা চৌধুরী বাড়ির সদর দরজার সামনে এসেছিল মাত্র। দুজনে হাসাহাসি করছে কিন্তু কিছু একটা নিয়ে। ভেতরে তাকিয়ে সবাইকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে বুঝলো বাড়ির পরিস্থিতি ভালো নয়। মনে হচ্ছে শ্রেয়ানের সাথে তার বাবার ঝামেলা হয়েছে আবারও। বাবা ছেলের মধ্যে এমন সাপে নেউলে সম্পর্ক থাকতে পারে, শ্রেয়ান আর তার বাবাকে না দেখলে জানতো না মিহা রাতুল। রাতুল আর মিহা চুপি চুপি এসে দাঁড়িয়েছে মিথিলার পাশে। মিথিলা ফিস ফিস করে বলছে তাদের, এত সময় কোথায় ছিলে তোমরা? এখানে কত কাহিনী হয়ে গেল। মিথিলার কথায় মনে হচ্ছে বিরাট কিছু হয়ে গেছে বাড়িতে। মিথিলার মতোই ফিস ফিস করে বলছে রাতুল, কি কাহিনী হয়েছে তাড়াতাড়ি খুলে বলো। এটা নিয়ে সিনেমা বানানো যাবে তো? আমি নায়ক, নায়িকা বানাবো অহনাকে, মিহা আর অর্ণব হবে বাগানের মালি, আর কাজের মাইয়া জরিনা। আইডিয়াটা কেমন? মিথিলা বেচারি হাঁ করে তাকিয়ে আছে রাতুলের দিকে। মনে মনে ভাবছে তার ভাই ভাবির মতো ভাইয়ের বন্ধুটাও আধ পাগল, সন্দেহ নেই এতে। পুরো কথা না শুনেই সিনেমার নায়ক নায়িকা পর্যন্ত ঠিক করে ফেলেছে। মিহা রাতুলকে ধাক্কা দিয়ে বলে, চুপ করবি তুই হতচ্ছাড়া? কি হয়েছে আগে শুনতে দে। ওর মাথায় সমস্যা আছে কিছুটা, তুমি কিছু মনে করো না। মিহার ধমক খেয়ে রাতুল চুপ করে গেছে। মিথিলা বলতে যাচ্ছিল সবটা, সকাল থেকে কি হয়েছে। এদের বকবকানি আওয়াজ শ্রেয়ানের কানে যেতেই ভ্রু কুঁচকে তাকিয়েছে। রাতুল আর মিহা কথা বলেনি আর, ছোটে আঙ্গুল চেপে বলছে শ্রেয়ানকে, এই যে চুপ করলাম। রাতুল লক্ষ্য করলো যারা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চোখ মুখে রাগ স্পষ্ট। মনে মনে বলছে রাতুল পাগলা কুত্তি, আজকে খেপেছে। এটা ভেবে নিজেই হাসছে আবার। শ্রেয়ান বন্ধুর থেকে চোখ সরিয়ে নিজের মায়ের দিকে তাকিয়ে বলছে, আম্মু আমি যাচ্ছি এখান থেকে। যাচ্ছি মানে? নতুন বউকে ছেড়ে কোথায় যাবি? পাগলে পেয়েছে আমাকে, ছেড়ে যাব না, বউকে সাথে নিয়ে যাব। তুমি যা বলবে তাই হবে নাকি? অনুকে আমি কোথাও যেতে দেবো না, সমস্যা হলে নিজেই চলে যাও। রাজেশ চৌধুরী ধমক দিয়ে বলেছেন কথাটা শ্রেয়ানকে। শ্রেয়ান নিজের বাবার দিকে না তাকিয়ে উত্তর দিয়েছে, আমার বউয়ের ব্যাপারে আমি যেটা বলবো সেটাই হবে। তোমার বউ আমার বন্ধুর মেয়ে, ভুলে যাও না এটা। আমি তাকে নিজের মেয়ে থেকেও কম স্নেহ করি না। ঠিক আছে, তাহলে নিজের বোনের মেয়েকে বলো এখান থেকে চলে যেতে। আবারও বলছি, যারা এ বাড়িতে থাকলে আমি থাকবো না। তোমরা কি করবে ভেবে দেখো এবার। সবার উদ্দেশ্যে কথাটা বলে 1 মিনিটও দাঁড়ায়নি শ্রেয়ান। অনু কিছুটা দূরেই দাঁড়িয়েছিল।
শুনছিল শ্রেয়ানের কথা। মনে মনে ভাবছে, এই লোককে এমনি এমনি বাদুরমুখ বলে না সে। মুখটা কেমন করে রেখে তখন থেকে মাইক হাতে নিয়ে ভাষণ দেওয়ার মতো করে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলেই যাচ্ছে। শ্রেয়ানকে আসতে দেখে অনু তাড়াতাড়ি করে চলে গেছে নিজের রুমে। যারার আম্মু যারার হাত ধরে গট গট করে হেঁটে নিজের রুমে চলে গেছেন। এত অপমানের পর এখানে আর থাকবেন না মেয়েকে নিয়ে। যারার কাজে সবাই রেগে আছে তার উপরে, কিন্তু শ্রেয়ান সবার সামনে যারার গালে চড় বসালো। এটাই ভালো লাগেনি রাজেশ চৌধুরী, তাই তো ছেলের সাথে এত সময় ধরে চেঁচামেচি করেছেন। শ্রেয়ান রুমে এসে দেখতে পায় ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে আছে অনু। শিরো পাশে বসে তাকিয়ে আছে অনুর মুখের দিকে। মনে হচ্ছে শ্রেয়ান না থাকায় পাহারা দিচ্ছিল অনুকে। শ্রেয়ান এসেছে বুঝতে পেরে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করছে অনু। এমনিতেও ভালো লাগছে না তার। কত সময় সেজেগুজে মেহমানদের পাশে বসেছিল ঠিক নেই, তবে সবার থেকেই কিছু না কিছু গিফট পেয়েছে এটা ভেবে মনে মনে খুশিই হচ্ছে। অনুর পরনে নীল রঙের শাড়িটা এখনও আছে, আলসামি লাগছে চেঞ্জ করতে, তাই এটা পরেই শুয়ে আছে। অনুর মনে হলো শ্রেয়ান তার পাশে এসে ঘুমিয়েছে। ভাবনাটা সত্যি ছিল, বুঝতে দেরি হয়নি অনুর। শ্রেয়ানের ঠান্ডা হাতটা অনুর পেট স্পর্শ করতেই চোখ বন্ধ করে নিয়েছে। শ্রেয়ানের এই যখন তখন কাছে আসাটা ভালো লাগে না অনুর। কিছু বলতেও পারে না, ঘুমানোর নাটক করে বিপদে পড়েছে মনে হচ্ছে। শ্রেয়ান অনুর গলায় মুখ গুজেছে, অবাধ্য হাতের বিস্ফোরণ পাগল করে দিচ্ছে অনুকে। অনু চোখ খুলে তাকিয়েছে, চলে যেতে চাইলে শ্রেয়ান আরও শক্ত করে ধরেছে অনুকে। অনুর হাত ধরে একটানে নিজের দিকে ঘুরিয়েছে। সারাদিনের ঝামেলায় মাথা ব্যথা করছে অনুর, ভালো লাগছে না শ্রেয়ানের পাগলামি। নিজের হাতটা শ্রেয়ানের বুকে ঠেকিয়ে বলছে, ছাড়ুন আমাকে, ভালো লাগছে না এসব। ছাড়ার জন্য ধরিনি। কেন ধরেছেন? অনুকে পুরো কথাটা বলতে না দিয়ে অনুর গোলাপ রাঙ্গা লালচে ঠোঁটের সাথে নিজের ঠোঁটজোড়া মিলিয়ে নিয়েছে শ্রেয়ান। কিছুক্ষণ পর ছেড়ে দিয়েছে আবারও। অনু শ্বাস নিচ্ছে জোরে জোরে। শ্রেয়ান হাসছে অনুকে এমন করতে দেখে। অনুর কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলছে, আদর দিব বলে ধরেছি, আমার কাজ শেষ হলে চলে যাও, আটকাবো না তোমায়। অনু কিছু বলেনি আর চুপ করে গেছে শ্রেয়ানের কথা শুনে। জানে ভালো করেই এই লোকের মুখে লাগাম নেই, কি বলতে কি বলবে, আর অনুর লজ্জায় মরে যেতে ইচ্ছা করবে। শ্রেয়ানের গভীর স্পর্শে বারবার কেঁপে উঠেছে অনু। বাধা দিয়েও নিজের থেকে দূরে সরাতে পারছে না শ্রেয়ানকে। একসময় নিজেও সাড়া দিয়েছে শ্রেয়ানের ভালোবাসার ডাকে। 2 সপ্তাহ হতে চলল শ্রেয়ান আর অনুর বিয়ের। এবার তাদের ফিরে যেতে হবে কানাডায়। রাজেশ চৌধুরী ছেলের সাথে কথা বলেন না অনেক দিন হলো। বৌমা ঘরে এসেছে পর থেকে কথা হয়। অবশ্য অনুকে এটা ওটা বলেন শ্রেয়ানের সম্পর্কে। অনু পরে বোঝায় শ্রেয়ানকে। শ্রেয়ান তো অবাক, অনুর ব্যবহারে কেমন গিন্নি গিন্নি হাব ভাব তার বউয়ের। শ্রেয়ান হাসে মনে মনে, তার বাচ্চা বউটা বড় হয়ে গেছে অনেক। শ্রেয়ানের এখনও মনে পড়ে অনুর সাথে তার প্রথম দেখা হওয়ার দিনটার কথা। অনু কি মনে আছে শ্রেয়ানকে? কিভাবে বা থাকবে মনে এতদিন আগের ঘটনা। তবে শ্রেয়ান খুশি অনুকে সে পেয়েছে নিজের করে। এই কয়দিনে বেশ কয়েকবার এসেছে অনুর বাড়ির লোকজন। বোন আর বন্ধুর প্রতি জাফর শিকদারের রাগটাও কমেছে। বহু বছর পর 2 বন্ধু মিলে কথা বলেছেন মন খুলে। পুরো গ্রাম ঘুরে দেখেছেন, ছোটবেলার স্মৃতির কথা মনে পড়েছে দুজনের। বাবা আর শ্বশুরের মান অভিমান ভেঙেছে, সাথে অনুর প্রতিও নরম হয়েছেন জাফর শিকদার। ভালোই লাগছে অনুর, সবাই খুশি আছে তাদের বিয়েতে, এটাই দেখতে চেয়েছিল সে। নিজের বাবা চাচা মেনে নিয়েছে সবটা, এটা ভেবে শান্তি পাচ্ছে এখন। অহনার বিয়ে ঠিক করেছেন জাফর শিকদার। সপ্তাহখানেক পরেই হবে অনুষ্ঠান। অনুও চাইছিল ফিরে যাওয়ার আগে ভাই বোন দুজনের বিয়ে দেখে যাবে। মিহার আম্মু আব্বু এসেছেন জাফর শিকদার আর রাজেশ চৌধুরী দুজনের কথাতেই। অর্ণবের সাথেই মিহার বিয়েটা ঠিক হয়ে গেছে আগেই। অর্ণবের আম্মু তো কোনোভাবেই মানতে চাইছিলেন না মিহাকে কোনো বিদেশি মেয়েকে নিজের ছেলের বউ বানাবেন না, তিনিই বলেছিলেন এটাই। তবে মিহাকে দেখে তার সাথে কথা বলে ওনার ধারণা পুরোপুরি পাল্টে গেছে। বাহিরে বড় হলে কি হবে, মিহার কথাবার্তা কত সুন্দর, বড়দের সম্মান করে মেয়েটা। জাফর শিকদার সহ বাকিরা বারবার অর্ণবের বিয়ের কথা তুলেছিলেন। তখনই অর্ণব জানিয়েছিল নিজের পছন্দের কথা। অনু আর অহনা মিহার ব্যাপারটা শুনে অবাক হয়েছিল।
তবে খুশিও কম হয়নি। অনুর মনে পড়ছে প্রথম দিন মিহাকে দেখে নিজের ভাইয়ের পাশে কল্পনা করেছিল, তাকে কেমন সত্যি হয়ে গেল। অনু জেদ করছে বাবার বাড়িতে যাবে, কয়েকদিন পরেই তারা ফিরে যাবে কানাডায়। এই কয়দিন অনুর নিজের বাড়িতে মায়ের সাথে থাকতে ইচ্ছা করছে। এদিকে শ্রেয়ান বারবার না করছে অনুকে ছেড়ে থাকবে না সে। অনুর রাগ হয়েছে খুব, গাল ফুলিয়ে বসে আছে বিছানার এক কোণে। শ্রেয়ান শুধুই দেখছে কিভাবে বুঝাবে অনুকে, তাকে ছাড়া থাকতে কষ্ট হয় শ্রেয়ানের। শ্রেয়ান ল্যাপটপ হাতে নিয়ে সোফায় বসে আছে, মনোযোগ দিয়ে কি যেন দেখছে। অনুর কোনো কথারই পাত্তা দিচ্ছে না শ্রেয়ান। অনুর রাগ হচ্ছে এবার। বিছানা থেকে উঠে গিয়ে দাঁড়িয়েছে শ্রেয়ানের সামনে। শ্রেয়ানের হাতে থাকা ল্যাপটপটাকে আজকাল নিজের সতীন মনে হয় অনুর। অনুর থেকে বেশি গুরুত্ব পায় এটা। শ্রেয়ানের হাত থেকে ল্যাপটপ সরিয়ে অনু কোলে বসেছে, তার গলা জড়িয়ে ধরে শ্রেয়ানের দিকে তাকিয়ে আছে দুষ্টু নজরে। মনে মনে ভাবছে চৌধুরী সাহেবকে বুঝিয়ে সুজিয়ে রাজি করাতে হবে বাবার বাড়ি যাওয়ার জন্য। শ্রেয়ানের ফর্সা গলায় অনুর নখের আঁচড়ের দাগ বসে গেছে। অনু হাসছে সেদিকে তাকিয়ে। মাঝে মধ্যে বিড়ালের মতো শ্রেয়ানকে আশ্রয় দিতে ভালোই লাগে তার। শ্রেয়ান তো অবাক, এই প্রথম অনু নিজে থেকে কাছে আসলো তার। মতলব কি বউয়ের, ভাবছে এটাই। শ্রেয়ান অনুর গোলাপি ঠোঁটে চুমু দেয়, নিজের আঙ্গুল দিয়ে অনুর ঠোঁট ফ্লাইট করে বলে, মতলব কি চৌধুরী সাহেবের, কিছু লাগবে? অনু ওপর নিচ মাথা নাড়িয়ে জবাব দেয় শ্রেয়ানের কথার। শ্রেয়ান হাসে, জিজ্ঞেস করে আবারও, কি লাগবে শুনি? একটা কিউট পিউট ছেলেবাবু লাগবে। হ্যাঁ, হ্যাঁ। আমার একটা কিউট পিউট মেয়ে বাবু লাগবে, দিবে আমাকে? না, ছেলেবাবু চাইলে দিব। বললেই হলো, আমিই তো দেব। শ্রেয়ান পুরো কথাটা বলার আগেই অনু নিজের হাত দিয়ে মুখ চেপে ধরেছে শ্রেয়ানের। জানে ভালো করেই ভালো কিছু বলবে না এই লোক, পরে অনুকে লজ্জা পেতে হবে। আর বলতে হবে না, বুঝে গেছি আমি। অনুর কথা শুনে হাসছে শ্রেয়ান, ভয় পেয়েছে বুঝতে পারছে এটা। শ্রেয়ানের মনে হলো অনু কিছু বলতে চায়। তারপর আর কি লাগবে বলো? আমি আর পড়বো না, এত পড়াশোনা ভালো লাগে না আমার। ফিরে গিয়ে কানাডার সবগুলো জায়গায় ঘুরে দেখাবেন। শ্রেয়ান মাথা নাড়িয়ে জবাব দেয় অনুর কথার। ঘুরে দেখাবো, আর কি চাই? বেশি কিছু না, 10 থেকে 12টা শাড়ি আর তার সাথে ম্যাচিং ডায়মন্ডের জুয়েলারি। এইটুকুই, আর কিছু লাগবে না? লাগবে তো। আমাকে আম্মুর কাছে দিয়ে আসুন, কতদিন হলো বাড়িটা দেখি না। চলেই তো যাবো, দিয়ে আসুন না। শ্রেয়ানের জানতো ভালো করে অনু এটা বলার জন্যই এত সুন্দর করে কথা বলছে তখন থেকে। কিন্তু শ্রেয়ানের মন গলেনি, সে অনুকে ছেড়ে 1 মিনিটও থাকবে না। অনুর বলতে দেরি হয়েছে, শ্রেয়ানের না করতে দেরি হয়নি। অনু রেগে উঠেই যাচ্ছিল। শ্রেয়ান অনুর হাত ধরে আবারও বসিয়ে দিয়েছে। শ্রেয়ানের ঠোঁট অনুর গাল স্পর্শ করতেই শ্রেয়ানকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে অনু। নিজের কার্যে ব্যর্থ হয়েছে সে। চোখে মুখে বিরক্তি নিয়ে বলছে শ্রেয়ানকে, ছাড়ুন, সবসময় সব ভালো লাগে না আমার। কিছু বললে তো শোনেন না। কথা বলবে না একদম, যেতে দেবো না তাহলে। অনু মুখ ভেংসি দেখিয়ে বলছে শ্রেয়ানকে, এমন ভাবে বলছেন মনে হচ্ছে যেতে দিবেন। যেতে দেব আমার কথা শুনলে। কোন কথা শুনি না আমি? ভালোবেসে ডাকলে কাছে আসো না কেন? শ্রেয়ানের কথার মানে বুঝতে পেরে চুপ করে গেছে অনু। লজ্জায় লাল হয়ে গেছে গাল দুটো। অনুর ঠোঁটে মুখে নিজের ঠোঁটের স্পর্শ রেখে দিয়েছে শ্রেয়ান। অনুকে কিছু বলার সুযোগ দেয়নি আর। কোলে তুলে নিয়েছে, এগিয়ে যাচ্ছে বিছানার দিকে। শ্রেয়ান কি চাইছে বুঝতে পেরে লজ্জায় তার বুকে মুখ লুকিয়ে নিয়েছে অনু। অর্ণব মিহার বিয়ের তারিখটি চলে এসেছে, সাথে অহনারও। অর্ণব আর মিহার বিয়েটা আগে হবে, তারপর বাবার ঠিক করা ছেলের সাথে অহনার বিয়ে হবে। একবার ভুল করেছে জাফর শিকদার, এখন আর করবেন না। মেয়েকে জিজ্ঞেস করেছেন তার বিয়েতে কোনো আপত্তি আছে কিনা। বাবাকে কষ্ট দিতে চায় না অহনা, বলেছে বাবার পছন্দই তার পছন্দ। অহনার বিয়ের কথা শুনে কোনো রিয়াক্ট করেনি রাতুল। বুঝে গেছে ভালো করেই অহনার তাকে ভালো লাগে না, আর বিরক্ত করবে না অহনাকে, চলে যাবে এখান থেকে। বিষণ্ণ মন নিয়ে ছাদে দাঁড়িয়ে আছে অহনা। বারবার মনে হচ্ছে ভুল করেছে, কেন তখন বাবাকে বলল না রাতুলকে ভালো লাগে তার। ভালো লাগছে না কিছুই, মনের মধ্যে অশান্তি হচ্ছে খুব। অনুশোচনা হচ্ছে অহনার। সাব্বির অহনাকে ফিরিয়ে দিয়েছিল, তখন তো অহনারও খুব কষ্ট হয়েছিল। রাতুলেরও নিশ্চয়ই খুব খারাপ লেগেছে অহনার কাজে।
পুরো বাড়িতে খুঁজে অহনাকে না পেয়ে ছাদে এসেছে অর্ণব। অহনার মন খারাপের কারণ জানে ভালো করেই, তবে বলল না কিছুই। কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকায় অহনা। অর্ণব দাঁড়িয়ে আছে তার সামনে। ভাইকে দেখে মুখে হাসি টেনে বলে অহনা, কিছু বলবে ভাইয়া? কি হয়েছে তোর মন খারাপ? আমার কিছুই হয়নি। আমি তোর বড়, ভুলে যাস না এটা। আমার কিছুই হয়নি ভাইয়া, তুমি ভুল ভাবছো। আচ্ছা বুঝেছি, কিছুই হয়নি তোর। এখন আয়, আমাদেরকে যেতে হবে কেনাকাটা করতে। কিসের কেনাকাটা? অনুরা তো চলে যাবে, যাওয়ার আগে বোনকে ভালো গিফট দিতে হবে না? দিতে তো হবে, চলো তাহলে। অহনা চলে গেছে ছাদ থেকে। অর্ণবে চলে এসেছে পিছু পিছু। নিচে নামতেই দেখতে পায় অহনা তার হবু শ্বশুর বাড়ির লোকজন এসে বসে আছে ড্রয়িং রুমে। অহনাকে দেখতেই এসেছেন হয়তো। কিছুদিন পরেই অহনার বিয়ে। মনে পড়তেই কেমন দম বন্ধ লাগছে বারবার। রাতুলের হাসি মুখটা ভেসে উঠছে চোখের সামনে। কেন এমন হচ্ছে? অহনা তো বুঝিয়েছে নিজেকে সে ভালোবাসে না রাতুলকে। বাবার ডাকে ধ্যান ভাঙ্গে অহনার। অহনা গিয়ে সালাম করে সবাইকে। তার হবু শাশুড়ি এসেছেন অহনার হাত ধরে নিজের কাছে বসিয়েছেন। পুরো শিকদার বাড়ি সাজানো হয়েছে সুন্দর করে। আজকে অহনার বিয়ে। অর্ণব আর মিহার বিয়ে হয়ে গেছে আগেই। অর্ণবের কথা মতো বিয়েটা হয়েছিল ঘরোয়াভাবেই। বিয়ের আয়োজন পছন্দ হয়নি মিহার, রাগ করেছিল অর্ণবের সাথে। জাফর শিকদারেরও ভালো লাগেনি। এই বাড়ির একমাত্র ছেলে, তার বিয়ে হবে জাঁকজমকপূর্ণভাবে। এমন চোরের মতো লুকিয়ে লুকিয়ে বিয়ে করবে কেন? ছেলের বৌমার বৌভাত রিসিপশন করেছিলেন বড় করেই। দুই ভাই মিলে দাওয়াত দিয়েছিলেন সবাইকে। সেজে কুজে বসে আছে অহনা। আজকে লাল শাড়ি পরেছে, মাথায় বড় করে ঘোমটা টেনে রেখেছে। ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে অহনা, অনুশোচনা হচ্ছে খুব। কেন রাতুলকে ফিরিয়ে দিল? মনে একজনকে রেখে অন্যজনের সাথে বিয়ে করলে কি তার পাপ হবে না? এসব ভেবে কষ্ট পাচ্ছে অহনা তখন থেকে। মিহা অহনার পাশেই বসেছিল। রাতুলকে একের পর এক ফোন দিচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। বারবার রিং হয়ে কেটে যাচ্ছে। ইচ্ছে করেই ধরছে না হয়তো রাতুল। মিহার এবার চিন্তা হচ্ছে খুব, রাতুল গেল কোথায়? বিয়ের দিন সেই যে মিহাকে নিয়ে এসেছিল শ্রেয়ানের সাথে, এরপর থেকে আর দেখেইনি। কোনো কিছু না ভেবে মেসেজ দিয়েছে শ্রেয়ানকে, অর্ণবকেও বলেছে সবটা। এত কিছু হয়ে গেছে শুনে অহনারও এবার চিন্তা হচ্ছে, এই রাতুল গেল কোথায়? বাচ্চা ছেলে তো নয় যে হারিয়ে যাবে। অর্ণব দেখলো বোনকে, চোখে মুখে চিন্তার ছাপ। এইটাই হয়তো হওয়ার ছিল। কষ্ট পাচ্ছে কেন এখন? সুন্দর একটা কালো রঙের শাড়ি পরেছে অনু, গলায় ছোট্ট একটা ডায়মন্ড নেকলেস। এটা শ্রেয়ান গিফট করেছিল অনুকে, আজকেই পরলো প্রথম। আয়নার সামনে দাঁড়িয়ে আছে অনু, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক দিয়েছে, সেটা আবার দেখাচ্ছে শ্রেয়ানকে। বইয়ের অপেক্ষায় বেচারার পা ব্যথা করছে, তবুও বইয়ের সাজগোজ শেষ হচ্ছে না। অনুর ঠোঁটের লাল লিপস্টিকটা ভালো লাগেনি শ্রেয়ানের। শ্রেয়ান অনুর কাছে এসে দাঁড়িয়েছে। অনু নিজের পিঠের চুলগুলো সরিয়ে ব্লাউজের ফিতে বেঁধে দিতে বলল শ্রেয়ানকে। শ্রেয়ানও শুনেছে অনুর কথা, চোখ যায় অনুর ঘাড়ের দিকে। শ্রেয়ানের ভালোবাসার চিহ্ন স্পষ্ট। হাসছে শ্রেয়ান, চুমু দেয় সেখানে। হঠাৎ শ্রেয়ানের ঠোঁটের স্পর্শে কেঁপে উঠেছে অনু। তাড়াতাড়ি ঘুরে তাকিয়েছে শ্রেয়ানের দিকে। অনুর হাত ধরে কাছে নিয়ে এসে কোমর চেপে ধরেছে শ্রেয়ান। অনু হাত দিয়ে ঠেলে দূরে সরিয়ে দিতে চাইছে শ্রেয়ানকে। বিরক্ত হয়ে বলছে, সুযোগ পেলেই শুরু হয়ে যায় আপনার শয়তানি। শুনুন, আমি কত সুন্দর করে কত সময় নিয়ে এসেছি, নষ্ট করবেন না একদম। অনুর ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে শ্রেয়ান। অনুর মনে হলো চুমো দেবে, তাকে আটকাবে না এখন। চোখ বন্ধ করে নিয়েছে নিজের। অনুর ভাবনা মিথ্যা হলো। শ্রেয়ান নিজের আঙ্গুল দিয়ে অনুর ঠোঁটের লিপস্টিক মুছে দিয়েছে। রেগে আগুন অনু, কেন করলো এটা? শ্রেয়ানের থেকে কোনো রকমে ছুটে ওয়াশরুমে গিয়ে মুখটা পরিষ্কার করে নিয়েছে অনু। মাটিতে পড়ে গড়াগড়ি দিয়ে কান্না করতে মন চাইছে এখন। এত সময় নিয়ে সাজলো, বাদর মুখোটা নষ্ট করে দিল অনুর সব সাজ। সাদে কি আর মনে মনে বকাবকি করে শ্রেয়ানকে? যেতে দেরি হচ্ছে তাদের। চৌধুরী বাড়ির সবাই চলে গেছে অনেক আগেই। শিকদার বাড়িতে রয়েছে শুধু অনু আর শ্রেয়ান। অনু চাইছিল আবার সাজগোজ করতে, বোনের বিয়ে বলে কথা, না সাজলে চলে। শ্রেয়ান বড়সড় ধমক দিয়ে উঠেছে অনুকে। আমি ছাড়া কে দেখবে তোমাকে? এত সাজগুজ করে কি আছে? বিয়ে বাড়িতে কত মানুষ আসবে, এভাবে কাজের মেয়ে রহিমা সেজে যাব নাকি আমি?
মানুষের সামনে আমি যেতে দিচ্ছি না তোমাকে। গিয়ে চুপচাপ আম্মুর পাশে বসে থাকবে। বেশি পাকনামো করলে কষ্ট পেতে হবে। সাজবো না জান, বাদর মুখ একটা। এত সুন্দর বউয়ের সাথে এভাবে কেউ রেগে রেগে কথা বলে? থাকবো না আমি এখানে। অনু বাচ্চাদের মতো গাল ফুলিয়ে রেখেছে, মনে হচ্ছে সাজতে না পারার কষ্টে কান্না করে দেবে বেচারি। মুখে মুখে তর্ক করায় শ্রেয়ানের রাগ হচ্ছিল ঠিকই, তবে এখন বাচ্চা বউয়ের বাচ্চামো দেখে হাসি পাচ্ছে তার। অনুর কাছে এসে হাতের কবজি ধরে নিয়ে আসে নিজের কাছে। দুহাতের আজলায় অনুর ছোট্ট মুখটা নিয়ে বলছে শ্রেয়ান। শ্রেয়ানের বউ এমনিতেই সুন্দরী, না সাজলেই তাকে ভালো লাগে। শ্রেয়ান আলতো করে চুমু এঁকে দিয়েছে অনুর কপালে। অনুর রাগ উবে গেছে কোথায়। শ্রেয়ানকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখেছে। বউয়ের রাগ কিভাবে কমাতে হয় জানে শ্রেয়ান। বর এসেছে অহনার, সবাই দৌড়ে গেছে তাকে দেখতে। মিহা বসে আছে অহনার পাশে। কেন যেন রাগ হচ্ছে অহনার ওপরে। কেন ফিরিয়ে দিল রাতুলকে ওভাবে ছেলেটাকে? কোথায় আছে জানে না পর্যন্ত মিহা। অনুকে আসতে দেখে মুখ তুলে তাকিয়ে আছে অহনা। অনু দেখলো ভালো করে তার আপুইকে। লাল শাড়িতে কি সুন্দর লাগছে অহনাকে। অনু বোনকে জড়িয়ে ধরে বলছে, তোমাকে তো পুতুলের মতো লাগছে আপুই, দুলাভাই চোখ ফেরাতে পারবে না তোমার থেকে। তোকে কি কম সুন্দর লাগছে? অনু হাসে বোনের কথায় মিহাকে চিন্তিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। জিজ্ঞেস করে, ভাবি সাহেবা, কি হয়েছে আপনার? চিন্তা করছেন কি নিয়ে? কিছুই হয়নি অনু, বসো তুমি, আমি যাচ্ছি। রাতুল ভাইয়া কোথায় পিহা আপু? দেখলাম না আজকে একবারও। মিহা দীর্ঘশ্বাস ছাড়ে, অহনার দিকে তাকায়। রাতুলের নামটা শুনে অহনাও তাকিয়েছিল মিহার দিকে, কোথায় আছে জানবে বলে। মিহা অহনার থেকে চোখ সরিয়ে নিয়ে অনুকে জবাব দেয়, কোথায় আছে জানি না অনু, আমি সকাল থেকেই ফোন দিয়ে যাচ্ছি শ্রেয়ানকে, বলেছি কোথায় যেন গেল। আর তোমার ভাইকে তো পাচ্ছি না, যে খবর নিব। ছেলেটা কোথায় গেল কে জানে, চিন্তা হচ্ছে আমার। চিন্তা করে শরীর খারাপ করো না নিজের। আমার ভাইয়া আবার নতুন বউয়ের চিন্তায় পাগল হয়ে যাবে। তোমার ভাইকে আবার নতুন করে পাগল করতে হবে নাকি? সে তো এমনিতেই পাগল। তুমি থাকো অনু, আমি পরে আবার আসবো। ভুলেও এখান থেকে এক পাও নড়বে না। শ্রেয়ান আমাকে বলে গেছে তোমাকে দেখে রাখতে। হ্যাঁ হ্যাঁ, আমি এখানেই আছি। পারলে তো উনি আমাকে শিকল দিয়ে বেঁধে রাখেন। তোমাকে বেশি ভালোবাসে বলেই এতটা শাসন করে, চোখে চোখে রাখে সবসময়। অনু মুখ ঘুরিয়ে নিয়েছে অন্যদিকে। মিহার কথাটা পছন্দ হয়নি বুঝতে পারছে মিহা। অনুর কাজে হাসি পায়। মাঝে মধ্যে শ্রেয়ানকে সুযোগ পেলেই বকাবকি করে মিহার সামনে এসে। আজকেও যদি শান্ত আছে, তবে শুনেছে শ্রেয়ানের কাছ থেকে শাস্তি দেয়নি বলে হুলো বিড়ালের মতো গাল ফুলিয়ে রেখেছিল অনেকক্ষণ। মিহা বেরিয়ে গেছে অহনার রুম থেকে। তাকে খুঁজে বের করতে হবে রাতুলকে। বারবার অর্ণবার শ্রেয়ানকে ফোন দিয়ে বিরক্ত করছে জানার জন্য রাতুল কোথায় আছে। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে রাতুল, চলে যাচ্ছে নিজের পরিচিত জায়গাতে। এখানে এসে ভুল করেছিল। অহনার নামটা মাথা থেকে সরাতে পারছে না কিছুতেই। এই প্রথম ভালো লাগলো কোনো মেয়েকে, এভাবে ফিরিয়ে দিল বারবার। আর কত বেহায়া হবে সে। আসার সময় বলে আসেনি কাউকে। মিহা আর শ্রেয়ান একের পর এক ফোন দিচ্ছে, দেখেও ধরেনি। বন্ধুরা বকাবকি করবে রাতুলকে কিছু না জানিয়ে চলে আসার জন্য, তা জানে ভালো করেই। রাতুলের মামা অসুস্থ, এমনিতেও শ্রেয়ানদের আগেই ফিরে যেতে হতো, কথা হয়েছিল এটাই। কিন্তু চোখের সামনে অহনার বিয়ে দেখতে পারছিল না রাতুল। চলেই যখন যেতে হবে কিছুদিন আগেই চলে যাক, এই ভেবে নিজের মনকে বুঝিয়ে চলে এসেছে। যাওয়ার সময় হয়ে এসেছে রাতুলের। প্রীতম এসেছে তার সাথে। আগেই বলেছিল কাউকে যেন কিছু না বলে। প্রীতম হাত মিলিয়ায় রাতুলের সাথে। চলে যাওয়ার আগে জড়িয়ে ধরে বন্ধুকে। রাতুল চলেই যাচ্ছিল, হঠাৎ মনে হলো কেউ তাকে ডাকছে। চেনা মেয়েলি কণ্ঠস্বর কানে আসছে রাতুলের। ভাবলো অহনা ডাকছে, কিন্তু অহনা এখানে আসবে কি করে? তার তো এত সময় বিয়ে হয়ে নিজের শ্বশুর বাড়িতে চলে যাওয়ার কথা। পিছনে না তাকিয়ে আবারও হাঁটা ধরেছে রাতুল। শ্রেয়ান এসে রেগে মেগে সামনে দাঁড়িয়ে আছে রাতুলের। পাগল হয়েছিস? কাউকে কিছু না বলে কোথায় চলে যাচ্ছিস? রাতুল অবাক হলো। এখানে শ্রেয়ানের মুখে দেখে মনে হচ্ছে রাতুলের ওপরে রেগে আছে খুব। অনুষ্ঠান ছেড়ে এখানে কেন এসেছিস তুই? তোমার চাঁদখানা মুখ দেখতে এসেছি। এদিকে তাকিয়ে দেখো কে এসেছে। শ্রেয়ানের কথা শুনে পিছনে ঘুরে তাকায় রাতুল। লাল শাড়িতে বিয়ের সাজে দাঁড়িয়ে আছে অহনা।
পাশেই অর্ণব। রাতুলের মনে হচ্ছে স্বপ্ন দেখছে। অহনা কিভাবে আসবে এখানে? শ্রেয়ানের দিকে তাকায় আবারও। রাতুলের কাঁধে ধাক্কা দিয়ে বলে শ্রেয়ান, এটা স্বপ্ন নয় রে বোকা, তোর ভবিষ্যতের বাচ্চার মা দাঁড়িয়ে আছে তোর চোখের সামনে। কথা বলে তাড়াতাড়ি আয়, আমরা অপেক্ষা করছি। রাতুল কথা বলল না, আর কি বলবে খুঁজে পাচ্ছে না সে। সত্যি কি বউয়ের সাজে অহনা দাঁড়িয়ে আছে রাতুলের সামনে?